জানিয়ে দিব এই মুহূর্তে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম। শুরুতেই থাকছে শেখ হাসিনা কখনো পালায় না, সে সময়ও তিনি প্রধানমন্ত্রী। 21 বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বলে দাবি করেছিলেন। কমাস আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানেও না। এবারে জানিয়ে দিব শেখ হাসিনার নতুন গ্রাফিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা তুঙ্গে। আরও জানাবো সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা। এবারে জানিয়ে দিব একটি হৃদয় বিদারক দুঃসংবাদ, একই বিমানে প্রাণ গেল 179 জনের। এদিকে জানুয়ারিতেই বৃহৎ পরিসরে আলোচনার পরিকল্পনা বলছে মাহফুজ। সব শেষে জানিয়ে দিব কৃষকের 5 শতাধিক কলাগাছ কেটে দিল যুবলীগ কর্মীরা। শুনছিলেন হাতে পাওয়া আপডেট সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। শেখ হাসিনা পালায় না, সে সময়ও তিনি প্রধানমন্ত্রী। 21 বছরেরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকার পর নিজেকে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক নেতা বলে দাবি করেছিলেন। কয় মাস আগেও বলেছিলেন শেখ হাসিনা দেশ ছেড়ে পালায় না, পালাতে জানে না। কিন্তু ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গত 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয়। দেশ ছেড়ে ভারতে পালিয়ে গিয়ে আশ্রয় নিলেন শেখ হাসিনা। নিজের দলের শীর্ষ নেতাদেরও এ বিষয়ে কিছু জানাননি তিনি। গত 22 জুলাই নিজ কার্যালয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে হাসিনা বলেন, দেশকে যখন আমরা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কাজ করছি তখন দফায় দফায় হামলার ঘটনা ঘটেছে, আন্দোলনের মধ্যে গুজব ছড়ানো হয়েছে শেখ হাসিনা পালিয়ে গিয়েছেন। কিন্তু বলে দিতে চাই শেখ হাসিনা পালায়নি, পালায় না। চীন সফর শেষে গত 14 আগস্ট সংবাদ সম্মেলনে শেখ হাসিনা বলেছিলেন, অনেকেই বলছে প্রধানমন্ত্রী পালিয়েছে, শেখ হাসিনা পালায় না। গত 1 আগস্ট রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে বাংলাদেশ কৃষক লীগ আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে না যাওয়ার অঙ্গীকার করেন। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক অনুষ্ঠানে শেখ হাসিনাকে পদত্যাগের আহ্বান জানিয়ে বলেছেন, তীব্র গণজোয়ার শুরু হয়েছে, আওয়ামী লীগ পালানোর পথ পাবে না। তার এই বক্তব্যের জবাবে আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন, শেখ হাসিনা ও আওয়ামী লীগ কখনো পালায় না, পালিয়ে যায়নি কখনো। তবে সেই বক্তব্য এবং সেই আত্মবিশ্বাস মিথ্যা প্রমাণিত হওয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা হতবাক ও বিস্মিত। শেখ হাসিনার নতুন গ্রাফিতি নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার তুঙ্গে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য সংলগ্ন মেট্রো রেলের পিলারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি মধ্যরাতে মুছে ফেলার চেষ্টা করেছেন সিটি কর্পোরেশনের কর্মীরা। পরে বিষয়টি জানতে পেরে শিক্ষার্থীরা এসে বাধা দেয় এবং শিক্ষার্থীরা আবারও শেখ হাসিনার ব্যঙ্গ গ্রাফিতি আঁকে। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে উত্তপ্ত আলোচনা। কেউ কেউ নতুন ও পুরাতন ছবি শেয়ার করে তাদের মতামত দিচ্ছেন। নতুন গ্রাফিতির এই ছবিটি শেয়ার করে একজন লিখেছেন, যাদের বুকে স্বৈরাচারের রূপ দেখতে কষ্ট লাগে, তারা জুলাইকে ঘৃণা করে, তারা সব কিছু মুছে দিতে চায় এভাবে। একজন আরেক প্রোফাইল পিকচারে আগের গ্রাফিতির ছবি দিয়ে ক্যাপশনে দিয়েছেন, আমি সুশীল মুখ ডাইনিটির এই ছবিটাই চাই, অন্য কোনো ছবি চাই না। অন্যদিকে কেউ শেয়ার করেছেন সুশীল শয়তানির স্বরূপ। আরেকজন লিখেছেন, টিএসসিতে গেলেই ছবি দুইটার দিকে খুব আগ্রহ নিয়ে তাকাইয়ে থাকতাম। সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা। যশোরের অভয়নগরে আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন পলাশকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার রাত 10টার দিকে উপজেলার বেঙ্গল রেলগেট সংলগ্ন সাইদুর রহমান ঘাটের একটি পরিত্যক্ত ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে রইসুদ্দিন নামে এক যুবককে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে এলাকাবাসী। নিহত জিয়াউদ্দিন পলাশ অভয়নগর উপজেলার নওয়াপাড়া গ্রামের ইব্রাহিম হোসেন সর্দারের ছেলে। তিনি নওয়াপাড়া পৌরসভার 4 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আটক রইস স্থানীয় একটি শ্রমিক সংগঠনের নেতা বলে জানা গেছে।
নিহতের ছোট ভাই কিবরিয়া হোসেন বলেন, শনিবার সন্ধ্যার পর থেকে পলাশ ভাইকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজির পর রাত 10টার দিকে এলাকাবাসীর মাধ্যমে তার সন্ধান মেলে। ততক্ষণে তিনি মারা গেছেন। এলাকাবাসী জানান, সাবেক কাউন্সিলর পলাশ নিখোঁজ হওয়ার বিষয়টি জানার পর খোঁজাখুঁজি শুরু করা হয়। এক পর্যায়ে শনিবার রাত 10টার দিকে সাইদুর রহমান ঘাটের একটি পরিত্যক্ত ঘরের ভেতর থেকে তার রক্তাক্ত দেহ উদ্ধার করা হয়। এক বিমানেই প্রাণ গেল 179 জনের। দক্ষিণ কোরিয়ায় যাত্রীবাহী বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় নিহত বেড়ে দাঁড়িয়েছে 179 জনে। বাকি 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, খবর দেশটির সংবাদ সংস্থা ইয়নহাপের। রোববার সকালে মুয়ান আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় রানওয়ে থেকে ছিটকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে ওই বিমানটিতে 181 জন আরোহী ছিলেন, যাদের মধ্যে 175 জনই যাত্রী এবং 6 জন ফ্লাইট অ্যাটেন্ডেন্ট। থাইল্যান্ড থেকে ফেরার সময় বিমানবন্দরে অবতরণের সময় দুর্ঘটনার মুখে পড়ে এই ফ্লাইটটি। ফায়ার সার্ভিসের বরাত দিয়ে এক প্রতিবেদনে বলা হয়েছে, এই দুর্ঘটনায় 179 জন নিহত হয়েছেন, বাকি 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এদিকে ইয়নহাপ নিউজ এজেন্সি জানিয়েছে, বিমান দুর্ঘটনার পর দক্ষিণ কোরিয়ার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট চই সাংমু উদ্ধার অভিযানের জন্য সর্বাত্মক প্রচেষ্টার নির্দেশ দিয়েছেন। সংস্থাটি আরও জানিয়েছে, থাইল্যান্ড থেকে ফেরার পথে বিমানটি দেশের দক্ষিণ পশ্চিমে বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় মনে করা হচ্ছে পাখির সঙ্গে সংঘর্ষের ফলে ল্যান্ডিংয়ে গিয়ারে ত্রুটির কারণে এই দুর্ঘটনাটি ঘটছে। এদিকে এই দুর্ঘটনাটির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা গেছে টুইন ইঞ্জিন এই প্লেনটি রানওয়ে থেকে ছিটকে গিয়ে একটি দেওয়ালে বিধ্বস্ত হতে দেখা যাচ্ছে। এরপর সঙ্গে সঙ্গেই বিমানটিতে আগুন ধরে যায়। এরপর কয়েক সেকেন্ডের মধ্যেই দুর্ঘটনাস্থল থেকে আকাশে বিশাল কালো ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়। জানুয়ারিতে বৃহৎ পরিসরে আলোচনার পরিকল্পনা রয়েছে, জানালো মাহফুজ। রাজনৈতিক দল ও স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন উপদেষ্টা মাহফুজ আলম। শনিবার ঢাকার খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউটে ফোরাম ফর বাংলাদেশ স্টাডিজ আয়োজিত ঐক্য সংস্কার ও নির্বাচন শীর্ষক জাতীয় সংলাপ 2024-এর প্রথম দিনের সমাপনী অধিবেশনে তিনি একথা বলেন। মাহফুজ আলম বলেন, কমিশন থেকে রিপোর্ট পাওয়ার পর সব রাজনৈতিক দল এবং স্টেক হোল্ডারদের সাথে বৃহত্তর পরিসরে আলোচনার পরিকল্পনা করছে সরকার, যা জানুয়ারিতে হবে বলে আশা করা হচ্ছে। সংস্কারের বিষয়ে সরকার একা কোনো সিদ্ধান্ত নেবে না। তিনি আরও বলেন, কতটা সংস্কার করা সম্ভব এবং কোনটা স্বল্পমেয়াদী আর কোনটা দীর্ঘ সময়ের জন্য সব কিছুই রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা হবে। এরপর জনগণ এবং রাজনৈতিক দলগুলোর সামনে পরিষ্কার হবে যে আমাদের অগ্রাধিকারমূলক সংস্কারগুলো কী এবং আমরা কি করতে সক্ষম হব। মাহফুজ আলম আরও বলেন, রাষ্ট্র প্রতিষ্ঠা করতে না পারলে ঐক্য দিয়ে কি করবেন? রাষ্ট্র প্রধানত তার প্রতিষ্ঠানের উপর নির্ভরশীল। আমরা 72-এর সংবিধানের সমালোচনা করেছি, কারণ এর দ্বারা রাষ্ট্রীয় প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সম্ভাবনা ধ্বংস হয়ে গেছে। প্রতিষ্ঠানগুলোকে যদি রাষ্ট্র ও জনগণের প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠিত করা না যায়, তাহলে এর সংস্কার ক্ষমতার পরিবর্তন ছাড়া আর কিছুই দিতে পারবে না। তিনি আরও বলেন, 1971 সালের পর আমরা দেশকে সংস্কার ও প্রতিষ্ঠা করতে বড় একটা সুযোগ পেয়েছি। এই সুযোগ কাজে লাগিয়ে আমরা যদি রাষ্ট্রের বড় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে ব্যর্থ হই, তাহলে সব কিছু ভেস্তে যাবে। কৃষকের 5 শতাধিক কলাগাছ কেটে দিল যুবলীগ কর্মী। পাবনার ঈশ্বরদীতে কৃষকের 5 শতাধিক কলাগাছ কেটে ফেলেছে স্থানীয় যুবলীগ কর্মীরা। অভিযোগ রয়েছে 10 থেকে 15 জন সহযোগী নিয়ে প্রকাশ্যে এসব কলাগাছ কাটার নেতৃত্ব দেন স্থানীয় যুবলীগ কর্মী মুক্তার হোসেন। শুক্রবার দুপুরে উপজেলার দাসুরিয়ার আজমপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঈশ্বরদী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী সোয়াইবুর রহমান ইমরান।
অভিযোগ সূত্রে জানা গেছে দীর্ঘদিন ধরেই ওই এলাকায় কলা চাষ করছিলেন ইমরান। তবে পাশেই মুক্তার হোসেন নামের ওই এলাকার যুবলীগ কর্মী জমি ক্রয় করে। পরে কৌশলে ইমরানের জমি দখল নেওয়ার চেষ্টা করে। জমি দখলে বাধা দেওয়ায় জোরপূর্বক প্রকাশ্যে কলাগাছগুলো কেটে ফেলেন মুক্তার হোসেন ও তার অনুসারীরা। এ বিষয়ে যুবলীগ কর্মী মুক্তার হোসেনের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। ঈশ্বরদী থানার পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম কালবেলাকে বলেন, এ ঘটনায় আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি, তদন্ত চলছে, তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।